আপনার আগের পক্ষের একটা বাচ্চা আছে সেটার? বেঁচে থেকেও আমার কাছে মৃত ছিলেন কেন সেটার? এতদিন কার সাথে ছিলেন সেটার? হুম? নাকি 2টা বছর মিথ্যা বলে আমাকে ঠকিয়েছেন সেটার? আপনাকে ভালোবেসে ঠকেছি আমি, এর মূল্য আপনাকে দিতেই হবে। সুইটহার্ট, তুমি যেটা জানো সেটা আমার গল্পের মাঝের অধ্যায়। প্রথম আর শেষ অধ্যায়টুকু না হয় তোমার অজানায় থাকলো, তবে নিজের জেদের বসে কোনো ভুল স্টেপ নিও না তরু। দীর্ঘদিন পর নিজের ভালোবাসার মানুষটার মুখে নিজের পছন্দের ডাকটা শুনে কিছুক্ষণের জন্য থমকে যায় তরু। অতপর নিজেকে স্বাভাবিক করে তিহানের দিকে এগিয়ে এসে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে বলে, আপনার গল্পের প্রথম আর শেষ অধ্যায়টুকু জানার জন্য অপেক্ষায় রইলাম মিস্টার তিহাস এহসান। বেশি লেট করবেন না, কেমন? যথাজ্ঞা মহারানী। ক্যান আই গিভ ইউ আ প্যাশনেট কিস? ইটস ইম্পসিবল, স্টে অ্যাওয়ে ফ্রম মি। কথাটা বলে এক প্রকার রাগ নিয়েই তরু গাড়িতে উঠে বসে। তৌফিক গাড়ি স্টার্ট দিতেই তিহান মুচকি এসে মাস্ক মুখে দিয়ে বাইক নিয়ে তরুদের গাড়ি ফলো করে। চারিদিকে শীতের আমেজ। সকাল 7টা পর্যন্ত কুয়াশায় ছেয়ে থাকে চারিপাশ। শোনা যায় নাম না জানা কত শত পাখির ডাক। গাছের পল্লবগুলো ঝরে পড়ে, যেন গাছগুলোকে দিয়েছে নতুন এক সৌন্দর্য। আহ, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। মাঝে কেটে গেছে 7টা দিন। এই 7 দিনে তিহান অনেকভাবে তরুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে ব্যর্থ হয়েছে। গতকাল রাত থেকে দু চোখের পাতা জোড়া এক করতে পারেনি তিহান। ওর মনে হচ্ছে তরুর সাথে সাথে সব কিছুই যেন ওকে বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করাতে চাচ্ছে। সকাল মাত্র 7টা বেজে 5 মিনিট। এই ঠান্ডার মধ্যেই তীব্র রাগ নিয়ে বাইক চালিয়ে ছুটে চলেছে তিহান। উদ্দেশ্য রাহান চৌধুরীর বাসা। হাই স্পিডে বাইক চালিয়ে প্রায় 15 মিনিটের মধ্যেই চৌধুরী বিলাতে উপস্থিত হয় তিহান। গেটের কাছে বাইক থামিয়ে কল লাগায় তিশার নাম্বারে। তিশা পড়ায় ব্যস্ত। পড়ার মাঝে ফোনটা বেজে ওঠায় বেশ বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেয় তিশা। ফোনের স্ক্রিনে তিহানের নাম্বার চক্ষুগোচর হতেই ওর বিরক্তি ভাব উবে যায়। খুশিতে মনটা ভরে যায়। সাথে সাথে কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। তোদের বাসার নিচে আমি, নিচে ফাস্ট মেন গেট খুলে দেন। তিহানের মুখে এমন কথা শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না তিশা। ওদের প্ল্যানিং তো এটা ছিল না। হঠাৎ ভাইয়া এত তাড়াতাড়ি বাবা মায়ের সাথে দেখা করতে চাচ্ছে কেন? 2 দিন আগেও তো ভাইয়ার সাথে কথা হলো, তখনও তো এমন কিছুই বললো না ভাইয়া। এই 2 দিনে কি এমন ঘটে গেল? আদৌ কি সব ঠিক আছে তো? নিজের হতভম্ব ভাব কাটিয়ে মনের মাঝে হাজারো প্রশ্ন নিয়ে তিশা বলেই ফেলে, 2 মিনিট দাঁড়াও ভাইয়া, আসছি আমি। কথাটা বলেই নিজের উদ্দেশ্যে দৌড় লাগায় তিশা। নিচে ড্রয়িং রুমে এসে মেন গেটের চাবি নিয়ে তাড়াহুড়ো করে বের হতে মুখোমুখি হয় রিমা বেগমের। তিশাকে তাড়াহুড়ো করে বের হতে দেখে জিজ্ঞাসা করে, এত সকালে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? ভাইয়া এসেছে মা। কোন ভাইয়া? সারপ্রাইজ। কথাটা বলে আবারও দৌড় লাগায় তিশা। তিশার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কথাটা অগ্রাহ্য করে রান্নাঘরের দিকে চলে যান রিমা বেগম। তিশা দৌড়ে এসে দরজা খুলে দিতেই তিহান কোনো কথা না বলে ভেতরে এসে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। চৌধুরী ভিলা অনেক বড়। বাড়ির সামনে অনেক বড় বাগান আছে, আর মাঝখান দিয়ে রাস্তা করা, আর ওই রাস্তা বরাবরই মেন গেটটা। এত সকালে ওদের দারোয়ান চাচা গেটে থাকে না। তিহান হাঁটা ধরতেই তিশাও কোনো রকম গেট লাগিয়ে ওর পিছনে দৌড় দেয়। তিহান বাসার ড্রয়িং রুমে আসতেই তিশা চিল্লিয়ে ওর মাকে ডাকে, মাগো দেখো কে এসেছে, তোমার জন্য সারপ্রাইজ। তিশার চিল্লানো শুনে পরোটা বানানো রেখে এসে ড্রয়িং রুমে উপস্থিত হয় রিমা বেগম। আর ওখানে উপস্থিত হতেই নিজের সন্তান সমতুল্য ছেলে, যাকে মৃত বলে জানে সবাই, তার মুখটা দেখে উনি বেশ স্ট্রেস নিতে না পেরে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তিশার চিল্লানো শুনে ততক্ষণে রাহান চৌধুরীও ওখানে উপস্থিত হয়েছে। উনি পড়ে যেতেই তিহান দৌড়ে আসে। তিহান ওনাকে সোফায় শুইয়ে দিয়ে তিশার উদ্দেশ্যে বলে, পানি নিয়ে আয়। তিশা দৌড়ে পানি আনতে চলে যায়। রাহান চৌধুরী এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। নিজের চোখকে উনি বিশ্বাস করতে পারছেন না। রিমা বেগমের চোখে মুখে পানি দিয়ে মাথায় পানি দিতেই ওনার সেন্স ফিরে আসে। সেন্স আসতেই উনি তিহানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। প্রায় ঘন্টাখানেক ধরে তিহান মেন কথাগুলো
গোপন রেখে রিমা বেগমকে ছোট করে সবটা খুলে বলে। সব শুনে উনি কিছুটা শান্ত হন আর আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করেন। রাহান চৌধুরীও সবটা শোনে। তিহান সোফা থেকে উঠে এসে রাহান চৌধুরীর সামনে দাঁড়াতেই উনি জাপটে জড়িয়ে ধরেন তিহানকে। ওনার শরীর কাঁপছে। তিহান ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে মুচকি হেসে বলে, কান্না করো না মামা, তোমার কান্না আমি সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা তো আমাকে বাঁচিয়ে দিয়েছেন, তাই না? তিহানের কথাটা কর্ণগোচর হতেই উনি তিহানকে ছেড়ে দিয়ে নিজের চোখ মুখ মুছে বলেন, রিমা, রান্নার ব্যবস্থা করো, মেয়েদের এক্ষুনি খাবার দাও। আজ দুপুরে এতিমখানার বাচ্চাদের খাওয়াবো আমি। তা ঠিক আছে, আগে আমার তরুমাকে জানাও ও সবটা। মেয়েটা এই 4-5 মাস একটুও ভালো নেই, ওই বাড়িতে কল দাও তাড়াতাড়ি। রিমা বেগমের কথা শুনে রাহান চৌধুরীর সাথে সাথেই তরুর বাবার নাম্বারে কল দেয়। কিন্তু আদনান সাহেব ওয়াশরুমে থাকায় শাহেদা বেগম কলটা রিসিভ করেন। উনি কল রিসিভ করতেই রাহান চৌধুরী ভালো মন্দ জিজ্ঞাসা করে সবটা খুলে বলে। তারপর এক্ষুনি ওনাদের বাসায় যেতে বলে কল কেটে দেয়। রাহান চৌধুরী কল রাখতেই শাহেদা বেগম জোরে কান্না করে দেন। তরু মাত্রই ব্যালকনি থেকে রুমে এসেছে। সকাল সকাল হঠাৎ মায়ের কান্না শুনে ও দৌড়ে বাবা মায়ের রুমে চলে যায়। ততক্ষণে তৌফিক আর আদনান সাহেবও হাজির। তরুকে দেখতেই শাহেদা বেগম ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেন, আমার মেয়ের কপাল পড়েনি গো। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া, তিহান বাবা বেঁচে আছে। আমাদের এক্ষুনি যেতে হবে রাহান ভাইয়ের বাসায়। এত বড় একটা কথা শুনে কারোর মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তবুও শাহেদা বেগমের কথায় একটু একটু অ্যাক্টিং করলো সবাই। তরু কথাটা শুনে কান্না করতে করতে দৌড়ে নিজের রুমে চলে আসে, রেডি হয়ে চৌধুরী ভিলায় যাওয়ার উদ্দেশ্যে। সবাই কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়ে। ড্রাইভিং সিটে তৌফিক বসেছে। ওদিকে রাহান চৌধুরী সাইদা হাসানকেও কল করে জানিয়ে দিয়েছে সবটা। ওনারাও রওনা দিয়েছেন। প্রায় 20 মিনিট পর তরুরা চৌধুরী ভিলায় পৌঁছায়। ততক্ষণে সাইদা হাসান আর শাহিনা বেগমও চৌধুরী ভিলায় উপস্থিত হয়েছেন। গাড়ি থামাতেই তরু কোনো রকমে গাড়ির দরজা খুলে তাড়াতাড়ি করে বাসার ভেতরে চলে যায়। তিহানকে ড্রয়িং রুমের এক কোণায় শাহিনা বেগমের সাথে দাঁড়িয়ে থাকতে দেখেই দিক বেদিক মানুষজন সব ভুলে দৌড়ে যেও কে জড়িয়ে ধরে তরু। তিহান যেন শরীরে প্রাণ ফিরে পায় ও নিজেও শক্ত করে জড়িয়ে ধরে তরুকে। এইভাবে কিছুক্ষণ নিশ্চুপভাবে জড়িয়ে ধরার পর তরু তিহানকে ছেড়ে দিয়ে একপাশে যেয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। তিহানের চোখে চোখ পড়তে সবার চোখের আড়ালে এই নাটকীয় ভঙ্গিতে চোখের পানি মুছে ক্রূর হাসে তরু। তরুর এই হাসি কি বোঝাতে চাচ্ছে সেটা খুব ভালোভাবে বোঝে তিহান, আর তাতেই ওর মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। যে পাখিকে একবার নিড়ে ফেরাতে পেরেছেও সেই পাখিকে নিজের খাঁচায় বন্দি করে নিতে কতক্ষণ। নিজের চিন্তাভাবনা শেষ করেই তরুর পরিবারের সবার সাথেই নিজের ভালো মন্দ কথা এতদিন কিভাবে ছিল সেই সব শেয়ার করে তিহান। নিজেদের মধ্যে কথাবার্তা শেষ হতেই রাহান সাহেব, আদনান সাহেব আর সাইদ হাসান কেনাকাটার উদ্দেশ্যে বাজারে চলে যান। তিহান আর তৌফিক যেতে চাইলেও ওদের না করে দেয় সবাই। ওদিকে রিমা বেগম, শাহেদা বেগম, শাহিনা বেগম রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে মেয়েদের নিয়ে। তরু আর তিশাও সবাইকে হাতে হাতে সাহায্য করতে থাকে। আহান আর অর্ণবও ততক্ষণে হাজির। তরুর পরিবার সহ সাহিদা হাসান, শাহিনা বেগম, আহান, অর্ণব সবাই আজকে চৌধুরী ভিলাতেই রাত্রি যাপন করবে। সময় দুপুরবেলা। মাত্রই সবাই মসজিদ থেকে নামাজ পড়ে ফিরেছে। ততক্ষণে চৌধুরী ভিলা মিডিয়া প্রেস সাংবাদিকে পরিপূর্ণ। তিহান শর্টকাটে সাংবাদিকদের সামনে সবটা তুলে ধরে আর এটাও বলে ওর নিজের সম্পূর্ণ নিরাপত্তার জন্যই এমনটা করা হয়েছে। সেদিন রাতে কারা ওভাবে অ্যাটাক করেছিল সবটাই ওর অজানা। সাথে সাথে সারা দেশব্যাপী সেই নিউজ ছড়িয়ে পড়ে। তিহানের শুভাকাঙ্ক্ষীরা খুব বেশি ওর হয়ে দোয়া করে ওর জন্য, আর শত্রুরা হয়তো আবারও নতুন জাল বুনতে ব্যস্ত হয়ে পড়ে। রান্না শেষ, একটু পরেই ইয়াতিমখানায় খাবার নিয়ে যাবে সবাই। মেয়েরা সবাই যার যার জন্য নির্ধারিত রুমে গেছে ফ্রেশ হতে। নামাজ পড়ে এসে নিজের জন্য নির্ধারিত রুমে বসে উসখুস করছে তৌফিক। আজ সকাল থেকে তিশাদের বাসায় থেকেও মেয়েটার সাথে 1 মিনিটের জন্য কথা বলতে পারেনি তৌফিক। কয়েকবার শুধু চোখাচোখি হয়েছে, ব্যাস ওই পর্যন্তই। একবার শুধু হাতে পাক, তারপর ওই তৌফিককে ইগনোর করার কেমন মজা সেটা খুব করে বুঝিয়ে দেবে। তরু মাত্রই গোসল সেরে একটা পার্পেল কালারের শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়েছে। তিহানও তখন রুমে ঢুকতেই দুজনের চোখাচোখি হয়।
2 মিনিটের মতো তিহানের ওই ধূসর মনির চোখে চোখ রেখে তাকিয়ে থেকে তরু চোখ নামিয়ে নেয়, কিন্তু তিহান তখনও নির্বিকারভাবে নীরব চাহনি দিয়ে ওর দিকেই তাকিয়ে থাকে। সদ্য গোসল করা তরুকে যেন একটা পার্পেল ফেরি লাগছে। তিহানের কেমন ঘোর লেগে যায়। তিহান দরজা লক করে এসে তরুর পিছনে দাঁড়ায়, তারপর পেছন থেকেই 2 হাত তরুর উন্মুক্ত কোমরে দিয়ে ওকে জড়িয়ে ধরে। হঠাৎ দীর্ঘদিন পর তিহানের সেই চিরচেনা স্পর্শ পেতে তরুর শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ওর অজান্তেই মেরুদণ্ড সোজা হয়ে যায়। নিজেকে খুব করে সামলিয়ে তরু কোনো রকমই বলে, ছাড়েন। কেন? তিহানের হাস্কি ভয়েস শুনে তরুণ নিজেকে কেমন এলোমেলো বেসামাল লাগছে, তবুও বলে, কারণটা আপনি খুব ভালোভাবেই জানেন। আমি তো সবটাই জানি হানি, তুমি তো কিছু জানো না। তোমাকে সবটা জানাতে চাই। একটা সুযোগ কিন্তু আমারও প্রাপ্য সুইটহার্ট। একটা সুযোগ পেলে কি আমার ধারণা আর আমার জানা সব তথ্যগুলোকে ভুল প্রমাণ করতে পারবেন আপনি? অবশ্যই সুইটহার্ট, শুধু আমার পাশে থেকে একটা সুযোগ তো দিয়ে দেখো। ওকে, বাট ফর দ্য লাস্ট টাইম মাইন্ড ইট। এখন ছাড়েন, বাইরে কাজ আছে অনেক। কোনো কাজ নেই। কথাটা শেষ করতেই তরুকে একটানে নিজের দিকে ঘুরিয়ে ওর অধরে নিজের অধৈর্যরা ডুবিয়ে দেয় তিহান, আর সাথে ওর হাতে বেসামাল স্পর্শ তো আছে। নিজের প্রাণপ্রিয় স্বামীর মাতাল করা স্পর্শে তরু নিজের শক্ত খোলস থেকে বের হয়ে গিয়ে পুরোপুরি নিজেকে সঁপে দেয় তিহানের কাছে। পরিস্থিতি যখন হাতের বাইরে, ঠিক তখনই দরজায় নক করে আহানা রনক। তিয়ান, নিচে আয় তাড়াতাড়ি, তোর জন্য আমরা সে কখন থেকে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। আহানের কথাটা কর্ণগোচর হতেই তিহান তরুকে ছেড়ে দেয়, তারপর বিছানা থেকে নেমে ফ্লোর থেকে পাঞ্জাবি তুলে পরে নেয়। বেশ বিরক্ত নিয়েই নিজেকে পরিপাটি করে বাইরে যাওয়ার আগে বাঁকা হাসি দিয়ে তরুর উদ্দেশ্যে বলে, গেট রেডি ফর দ্য নাইট বেব। কথাটা বলি তরুর দিকে তাকিয়ে এক চোখ টিপ দিয়ে দরজা খুলে বাইরে চলে আসে তিহান। বাইরে এসে দরজাটা ভালো মতো লাগিয়ে দেয়। তারপর তিহান নিজের আগের সেই চিরচেনা ফর্মে ফিরে এসে আহানার অর্ণবের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে, চল গর্ধব, তোদের তো জীবনে আমার ভালো সহ্য হলো না। তিহানের কথাটা শুনে বেচারা দুজন ফ্যাল করে ওর দিকেই তাকিয়ে থাকে। সময় বিকেল 5টা। শীতের সময় বিকেল 5টা মানে সুন্দর একটা পরিবেশ। চারিপাশ হালকা হালকা কুয়াশায় আচ্ছন্ন, একটু একটু ঠান্ডা ঝিরিঝিরি বাতাস এসে ক্ষণে ক্ষণে সবার মন জুড়িয়ে দিয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট আগে সবাই এতিমখানা থেকে ফিরেছে। সবাই যার যার রুমে শুয়ে বসে রেস্ট নিচ্ছে। রাতে সবার একসাথে আড্ডা দেওয়ার কথা আছে। একসাথে বলতে ছোটগুলো আলাদা আলাদা আর বয়স্ক বড়রা আলাদা আলাদা আড্ডা দিবে। তরু প্রচণ্ড মাথা যন্ত্রণা নিয়ে মাত্রই শুয়েছে, আর অমনি কোথা থেকে উড়ে এসে হাজির হয় তিহান। তরুকে অসময়ে এভাবে শুয়ে থাকতে দেখে ওর কেমন খটকা লাগে। তরু খুব কষ্টে নিজের চোখ দুটো খোলে, কিন্তু কথা বলার ইচ্ছে হয় না। তরুর রক্তলাল চোখে দেখে যা বোঝার বুঝে যায় তিহান। মেডিসিন নাওনি? তরু না সূচক ইশারা করে। তরুর ইশারা বুঝতে পেরে তিহান বিরক্তিতে সূচক শব্দ করে সাথে সাথেই বাইরে চলে যায়। মিনিট 5 পর হাতে পানির গ্লাস আর তরু মাইগ্রেন প্রবলেমের জন্য মেডিসিন নিয়ে রুমে এসে হাজির হয় তিহান। তরুকে কোনো রকমের মেডিসিনটা খাইয়ে দিয়ে ঘরে দরজা বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে ওকে বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ে তিহান। দীর্ঘদিন পর তিহানের উষ্ণ বুকের পরশ পেতেই তরু আবেশে চোখ জোড়া বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দেয়। রাত 9:50। তিশার দরজা নক করার শব্দে তরুর ঘুম ছুটে যায়। ও চোখ জোড়া খুলে তিহানকে ডাকে, শুনছেন? উঠে পড়ুন, সবাই ডাকছে। তিহান ঘুমিয়ে উঠে তরুর গলায় মুখ গুজে আরও গভীরভাবে জড়িয়ে ধরে। কি উঠে পড়ুন। তারপর এক প্রকার যুদ্ধ করে তিহানের বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হয় তরু। তরু উঠে পড়তেই তিহানের ঘুমও পাতলা হয়ে যায়। তরু ফ্রেশ হয়ে এসে দেখে তিহান ঘুম থেকে উঠে বসে আছে। আমি নিচে যাচ্ছি, আপনি ফ্রেশ হয়ে ছাদে চলে যান, ওখানেই আছে সবাই। ওখানে যা আমি কি করব? তুমি তো আর ওখানে থাকছো না। দ্বিতীয় ওয়াইফ বলে চোখে হারাচ্ছেন। যদি প্রথমটার মতো ফাঁকি দিয়ে আমিও চলে যাই, ভয় পাবেন না। অমন মেয়ে আমি না, তাই আরামসে ওপরে যান, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ভয় পাই না সোনা, কারণ আমি জানি তোমার শেষ গন্তব্যস্থল শুধুই আমি। কথাটা শুনেও না শোনার ভান করেই চলে যায় তরু। তরু চলে যেতেই মুচকি এসে ওয়াশরুমে চলে যায় তিহান। অর্ণব ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামতে যেতেই কোনো একটা কিছুর সাথে জোরে ধাক্কা খায়। ও কিছু বুঝে ওঠার আগেই
ওর কর্ণগোচর হয় একটা মেয়েরই কণ্ঠস্বর। উফ, কোন দামড়া রে? চোখ কি উগান্ডা নিয়ে হাঁটেন? এত বড় জলজ্যান্ত আমিটাকে চোখে দেখেন না? আমার ফাটা কপালটা বোধহয় আরও ফেটে গেল। মাথা ডলতে ডলতে কথাগুলো বলে পৃথা। এমন আজগুবি কথা শুনে চোখগুলো ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে থাকে অর্ণব। অর্ণবকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে পৃথা আবারও বলে, সুন্দর মেয়ে দেখেন নাই জীবনে? মানছি আমি সুন্দর, তাই বলে ওভাবে তাকাবেন? যত সব। আপনি সুন্দর কে বলেছে? অর্ণবের কথাটা শুনে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে পৃথা। চোখগুলো মার্বেলের মতো গোল গোল করে বলে, আপনি কি কোনোভাবে ইনডাইরেক্টলি আমাকে অসুন্দর বললেন? ইনডিরেক্টলি কেন, ডিরেক্টলি তো বললাম। আর আনএক্সপেক্টেড ধাক্কা দেওয়ার জন্য সরি। কথাটা বলেই পৃথার পাশ কাটিয়ে নিচে চলে যায় অর্ণব। ওর যাওয়ার দিকে তাকিয়ে পৃথা তীব্র ক্ষোভ নিয়ে বলে, আরে চান্দু, আগে তোমাকে বোঝাই এই পৃথা কি জিনিস, তারপর তোমার ওই ইগো এক নিমিষে করবো ভ্যানিশ। নিজের বোন সমতুল্য বেস্ট ফ্রেন্ডের আজব ছন্দ শুনে পৃথার পিছনে দাঁড়িয়ে পড়ে তিশা। কি রে পৃথু, তুই তোর বিখ্যাত ছন্দ আবার কাকে শোনাচ্ছিস? হুম, কাউকে না। আমাকে উপরে আসতে বলে তুই নিচে কোথায় যাচ্ছিস? তিহান ভাইয়া নিচে ডেকেছে সবাইকে। উপরে কে কে আছে আর? তৌফিক আর আহান ভাইয়া আছে শুধু। ও আচ্ছা, তোকে যে ভালোবাসতো তাকে সবটা বুঝিয়ে বলেছিস? এমন সুযোগ কিন্তু আর পাবি না। পৃথার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে তিশা। আসলে এতক্ষণ তৌফিক অর্ণবকে সবটা বলছিল আর বোঝাচ্ছিল। অর্ণবও সবটা বুঝেছে। যেখানে নিজের ভালোবাসাটা অর্ণবের একপাক্ষিক, সেখানে কিসের জোর দেখাবেও? তিশা আর আহান ছিল শুধুমাত্র দর্শক। তৌফিক সবটা বলেছে। একটু আগে নিচে যে গেল ওইটাই কি অর্ণব? ওই ছেলে? এই তোমরা নিচে যাওনি? তাড়াতাড়ি চলো। তিয়ান জয়লির তলব করেছে সবাইকে। আহানের কথাটা শুনে পৃথা আর তৃষা নিচে নেমে আসে। ওদের পিছন পিছন তৌফিক আর আহারও নেমে আসে। ওরা নিচে ড্রয়িং রুমে উপস্থিত হতে ওদের দেখে তিহান বলে, সবাই উপস্থিত এখানে। মামা আর আব্বু, আপনাদের দুজনের সাথে আমার কথা ছিল। তিহানের কথা শুনে রাহান চৌধুরী, রিমা বেগম মুচকি হাসেন আর আদনান সাহেব বলেন, বল বাবা, কি কথা? আব্বু, তৌফিক আর তিশা একে অপরকে ভালোবাসে। তৌফিক ছেলে হিসেবে যথেষ্ট ভালো, আর তিশা কেমন সেটা আপনারা জানেন। আমি তিশার জন্য তৌফিকের হাতটা চাই। কোনো জোর নেই আব্বু। আপনার যদি মনে হয় তিশা আপনাদের তৌফিকের জন্য উপযুক্ত, তবে এগোবেন। না হলে নিজের মনের উপর প্রেশার দিয়ে কোনো কিছু করার দরকার নেই। তিহানের কথাটাই পুরো ড্রয়িং রুমে বোম ব্লাস্ট করার উপক্রম। কথাটা শুনে অর্ণব যেন পুরো মূর্তি বনে গেছে। আদনান সাহেব আর শাহেদা বেগম অবাক চোখে তাকিয়ে আছে। সাঈদ হাসান আর শাহিনা বেগম অবাকের সপ্তম পর্যায়ে। তিশা আর তৌফিক নিজেদের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। পৃথা আর আহানের দৃষ্টি অর্ণবের দিকে নিবদ্ধ। শুধু তরু, তিহান, রাহান চৌধুরী আর রিমা বেগম স্বাভাবিক। নিজেদের হতভম্ব ভাব কাটিয়ে আদনান সাহেব বলেন, তিশা নিঃসন্দেহে ভালো একটা মেয়ে, আমাদের কোনো আপত্তি নেই। তাই তোর মা? আমাদের কোনো আপত্তি নেই। বরং তিশার মতো এত মিষ্টি একটা মেয়ে পাবো আমরা, এটা তো আমাদের সৌভাগ্য। আদনান সাহেব আর শাহেদা বেগমের কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। সবাই সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। শুধু নির্বিকার রয় অর্ণব আর আহান। রিমা বেগম এগিয়ে এসে শাহেদা বেগম আর শাহিনা বেগমকে জড়িয়ে ধরেন। রাহান চৌধুরীও আদনান সাহেব আর সাঈদ হাসানকে জড়িয়ে ধরেন। তারপর সবাই মিলে মিষ্টিমুখ করে। আলোচনায় বসে বিয়ের তারিখ ফিক্সড করা হয় সামনের সপ্তাহের শুক্রবারে। আজ বৃহস্পতিবার, অর্থাৎ 7 দিন পরে। এইসব আলোচনায় বিরক্ত হয়ে অর্ণব ওখান থেকে বের হয়ে যায়। গন্তব্যস্থল অজানা। অর্ণবের বের হয়ে যাওয়াটা তিহান, আহান, তরু আর পৃথা খেয়াল করে। তিহান উঠে এসে তৌফিকের সাথে কোলাকুলি করে টুকটাক কথা বলে আহানকে সাথে নিয়ে ড্রয়িং রুম ত্যাগ করে। এবার তরু এসে তিশা আর তৌফিককে জড়িয়ে ধরে। তৌফিকের চোখে চোখ পড়তেই তিশা লজ্জায় চোখ নামিয়ে নেয়। এটা পৃথা খেয়াল করলেও মিটিমিটি হেসে বলে, ওগো কোনে, বিয়ে না করেই পাচ্ছ লজ্জা। বিয়ের পরে করবে কিভাবে পয়দা বাচ্চা? পৃথার এমন উদ্ভট ছন্দ শুনে তিশার মাথাটা চক্কর দিয়ে ওঠে।
সময় মধ্যরাত, চারিদিকে নিস্তব্ধতা। মাঝে মাঝে শোনা যাচ্ছে কুকুর সহ কিছু নিশাচর প্রাণীর ডাক। এতক্ষণে বাসার সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, শুধু ঘুম নেই তরুর চোখে। তিহানের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তিহানের থেকে ওর অনেক কিছু জানার আছে, কিন্তু তার আসার কোনো নামগন্ধ নেই। সেই কখন বেরিয়েছে, এখনো বাসায় আসছে না কেন? এখন তো সবাই জেনে গেছে তিহান বেঁচে আছে। কোনো বিপদ হলো না তো? মনের মাঝে রাগ দুশ্চিন্তা নিয়ে ব্যালকনিতে ঠায় বসে রয় তরু। প্রায় মিনিট 5 পর দরজা খোলার শব্দ পেয়ে রুমে আসে তরু। এসে দেখে তিহান পাঞ্জাবি খুলে রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকছে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করবে হয়তো, তাই তরু আর কিছু বলে না, চুপচাপ বিছানায় বসে তিহানের জন্য অপেক্ষা করতে থাকে। আরও প্রায় 20 মিনিট পর তিহান ওয়াশরুম থেকে বের হয়। তরুকে বসে থাকতে দেখে বলে, তরু রানী এখনো ঘুমানিচ্ছে? আমার জন্য অপেক্ষা করছিল বুঝে? তিহানের কথাটা কানে আসতেই ওর দিকে শান্ত চোখে তাকায় তরু। লম্বা চওড়া শরীরে একটা অ্যাশ কালারের টি শার্ট আর কালো ট্রাউজার পরে আছে তিহান। গায়ের ফর্সা রঙের সাথে খুব মানিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। জিম করা মাসলস টি শার্টের উপরে দিয়ে ফুলে ফেপে উঠেছে। ধূসর মনির চোখগুলোর দৃষ্টি সবসময় তীক্ষ্ণ আর গভীর থাকে। তরুর মনে হয় ওর প্রিয় পুরুষটাকে আল্লাহ তাআলা খুব যত্ন করে বানিয়েছে, না হলে এতটা সুন্দর কেন হতে যাবে? নিজের দিকে তরুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তিহান দুষ্ট হেসে বলে, কিছুর ফিল পাচ্ছ? আম রেডি। নিজের ভাবনার মাঝে তিহানের কথাটা কর্ণগোচর হতেই চোখ জোড়া ছোট ছোট করে ওর দিকে তাকায় তরু, কিন্তু মনে মনে ঠিকই হাসে। তবে তা মুখ দেখে বোঝার উপায় নেই। বাজে বকা বন্ধ করুন, আপনার সাথে আমার কথা আছে। কাছে আসুন। সত্যি আসবো। আসুন। কথাটা শোনার সাথে সাথে এক লাফে বিছানায় উঠে তরুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে তিহান। অতঃপর বলে, কি জানতে চাই সুইটহার্ট, বলো। প্রথম থেকে সবটা জানতে চাই। আচ্ছা বলবো, তার আগে তুমি বলো তুমি সবটা কিভাবে জেনেছো? ঢাকাতে যেয়ে আপনার স্পর্শ অনুভব করা, আপনার সাথে তিশার ফোন আলাপ শোনার পরে আমার মনে সন্দেহ জাগে। তাই বাসায় এসেই বাবাকে খুব করে জেরা করি। বাবা এক প্রকার বাধ্য হয়েই সবটা খুলে বলে। সেদিনই আমি ভেবে নিয়েছিলাম আমাদের জীবনটা, আমাদের নিষ্পাপ বাচ্চার জীবনটা যারা শেষ করে দিয়েছে তাদেরকে নিজ হাতে শিক্ষা দিয়েছিও। এখন শুধু বাদ আছে মেইন পশুটা। এর শাস্তি খুব কঠিন হবে। আর আপনার ডায়েরি পড়ে বাকিটুকু জেনেছি, কিন্তু সবকিছুই কেমন যেন ধোঁয়াশা লাগছে আমার কাছে। কথাগুলো একদমে বলে থামে তরু। তোমার আর আমার শত্রু একজনের সুইটহার্ট। জানি আমি। আমার প্রশ্নের উত্তর দিন। তিহান কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি তখন এইচএসসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশনের জন্য কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। একটা মেয়ে রোজ আমাকে ফলো করতো, আমার দিকে তাকাতো। হঠাৎ একদিন আমাকে প্রপোজ করে বসে অ্যান্ড ডিরেক্টলি ওকে রিজেক্ট করে দিয়েছিলাম। কিন্তু ওর পাগলামি তো থামার না। ওর ছোটোখাটো পাগলামিগুলো কখন যে আমার মনে জায়গা করে নিয়েছিল সেটা আমি নিজেও জানি না। তখন পর্যন্ত ওর নামটাও জানতাম না। তারা বেশ কিছুদিন পর আমাকে আবারও প্রপোজ করে, আর সেই দিন ওর নামটা জানতে পারি। তোরসার সাথে সেই দিন থেকে চুটিয়ে প্রায় 1 বছর প্রেম করে। ততদিনে তোরসা আমার মানসিক শান্তিতে পরিণত হচ্ছে। ওর মা বাবা কেউ না থাকে খালাবোনের কাছে বড় হচ্ছে। তখন তাইব, আহান, অর্ণব আর আমরা 4 জন বন্ধু ছিলাম। তাইব ছাড়া আমাদের 3 জনের চান্স হয়েছিল খুবিতে, তাই তাইব আর্মিতে দাঁড়ায় আর ওর হয়েও যায়। তোরসার বাসা থেকে খুব প্রেশার দিচ্ছিল বিয়ের, তাই আমি মামাকে সবটা জানাই। তারপর সবার মত নিয়ে পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের। খুবিতে ছাত্র রাজনীতি না থাকায় বাইরের রাজনীতিবিদ ভাইদের সাথে কয়েকদিনেই আমার সম্পর্ক ভালো ওঠে। বলতে পারো আমার বিচক্ষণতার জন্য। আমার এত ভালো থাকা উন্নতি তাইবে ঠিক হজম হচ্ছিল না। তাই আমার বিয়ের 3 মাস পরে তোর সাথে অনেক কিছুর প্রলোভন দেখিয়ে পটি রিলেশনে যায়। তারপর ওদের গভীর সম্পর্ক হয়। আমি ব্যাচেলর থাকায় তখন আমার আলাদা কোনো বাসা ছিল না। আহান আর অর্ণবের সাথে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতাম। বড় হওয়ার পর থেকেই মামার বাসায় থাকতে খুব আত্মসম্মানে বাধ্য, তাই তোরসর খালামনের বাসায় থাকতো। তবে ওই সব খরচ আমি চালাইতাম। চাইলেও আলাদা বাসায় নিয়ে থাকতে পারতাম আমরা, কিন্তু তোরসা নাকি একা একা থাকতে পারে না, তাই ওখানেই থাকতো। এক রাতে তোরসা আর তাইবকে একসাথে ওর খালামনের বাসায় ঢুকতে দেখে অর্ণব, আর ততদিনে ওর মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করি আমি। তাই কথাটা শোনা মাত্রই অর্ণব আর আহানকে নিয়ে ওখানে যায়। আর গিয়ে যা দেখি তা আমার কল্পনার বাইরে ছিল। সেদিন তোরসাকে জাস্ট একটা থাপ্পড় দিয়ে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে এসেছিলাম।
তখন আমাদের বিয়ের অলরেডি 6 মাস পূর্ণ হয়ে গেছে। তাইবের সাথেও সব সম্পর্ক ওই দিন শেষ হয়ে যায়। বাসায় এসে খুব তোড়জোড় দিয়ে 3 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি করে ফেলি। ডিভোর্স পেপার রেডি করার পরে তোরসা আমার মামার বাসায় এসে আমার পায়ে পড়ে। সে কি কান্না! ওনাকে প্রেগনেন্ট, আর বাচ্চাটা আমার। আমাদের 6 মাস সংসার জীবনে 6 দিনও আমাদের মাঝে ওরকম কিছু হয়নি। আমি শিওর ছিলাম বাচ্চাটা আমার না, তাই ডিভোর্স দেওয়া থেকে আমাদের কেউ আটকাতে পারেনি। মানুষ পশু সমতুল্য আইয়ুব তোরসাকে বিয়ে করে না বলে ও প্রেগনেন্ট অবস্থায় মেরে ফেলতে চেষ্টা করে, কারণ ওরা তো জানতো বাচ্চাটা ওদের, আর আমি যে ডিএনএ টেস্ট করাবো এটাও জানতো। তোরসা নিজেকে বাঁচাতে ওই রাতে আমাকে অনেকবার কল করেছিল, কিন্তু আমিও রিসিভ করেছিলাম না। সেদিনকার পর থেকে কেমন যেন ঘৃণা অনুভব হয় ওর প্রতি। পরে আহানকে কল দিয়েছে। আহান যেয়ে দেখে ওর অবস্থা খুব খারাপ। হসপিটালে অ্যাডমিট করায় ভাগ্যক্রমে বেঁচে যায়, বাচ্চারাও সেফ থাকে। ততক্ষণে তাইব ক্যাম্পে ফিরে গেছে। উপযুক্ত প্রমাণ না থাকায় অমানুষের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেনি তোরসার পরিবার। তারপর আমি আলাদা বাসা দেখে দিয়েছিলাম। তোরসা পরিবার সহ ওখানে থাকে এখন। আর ওই দিন তোরসাকে মৃত ঘোষণা করা হয়েছিল, কারণ তোরসা বেঁচে আছে জানলে ওর উপর আবার অ্যাটাক করতো তাইব। পরে নিজের ভুল বুঝতে পেরে তোরসার সব সত্যিটা সবাইকে বলে দেয়। বাচ্চাটা আমার না, ওর আর তাইবের ছিল। ওর একটা ছোট্ট বাচ্চা আছে, 3 বছরের তানাইয়া, যে বাবা হিসেবে আমাকে জানে। এই ঘটনাটা সবারই অজানা, শুধুমাত্র আমাদের 2 পরিবার, আহান অর্ণব ছাড়া আর কেউ জানে না। ইভেন কেউই জানেই না আমি আগে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, বিয়ে করেছিলাম। তারপর একদিন রাস্তায় গোধূলি লগ্নে তোমাকে দেখি। এই এক দেখে আমার মনের ঘূর্ণিঝড় সৃষ্টি করেছিল তুমি। দীর্ঘ 4 বছর একপাক্ষিক ভালোবাসা ছিল তুমি আমার। তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে যেতে ভয় পেতাম। নিজের বিষাক্ত অতীত ভালোবাসা, বিশ্বাসের উপর থেকে মন উঠে যাওয়ায় নিজেকে গটিয়ে নিয়েছিলাম, কিন্তু তুমি নিজে থেকে সাড়া দিয়ে আমাকে এলোমেলো করে দিয়েছিলে। তারপর সব ভুলে তোমাকে আগলে নিই একটা সুন্দর ভবিষ্যৎ আর এই জীবনের সুন্দর সমাপ্তির জন্য। পুরো কথা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে তিহান। তরু সব শুনে যা বুঝলো, তাই তাহলে সেদিন সব মিথ্যে কথা বলেছিল। আর কেন মিথ্যে বলেছিল এখন সেটা খুব ভালো করেই বুঝতে পারছে ও। একটা মানুষ আর কতটা নিকৃষ্ট হতে পারে। আপনার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম নারী, প্রথম স্পর্শ কোনোটাই আমি না। তরু তার ছিল্লের হাসি দিয়ে কথাটা বলে। এই প্রশ্নের উত্তর তিহানের কাছে নেই, তবে তরুর মনের অবস্থাটা খুব করে বুঝতে পারল। আমার প্রথম ভালোবাসা তুমি না হলেও আমার জীবনের শেষ ভালোবাসা শুধুমাত্র তুমি তরু রানী। তোমাকে ভালোবাসা আমি প্রকৃত ভালোবাসা কি সেটা বুঝেছি। ও আমার অতীত, তুমি আমার বর্তমান ভবিষ্যৎ দুটোই। সবে আমাকে ছেড়ে যাক, আমার জীবন কেটে যাবে, আমি দিব্যি বেঁচে থাকবো। কিন্তু তুমি ছেড়ে গেলে আমি আর উঠে দাঁড়াতে পারবো না তরু। তোমাকে আমার লাগবে অ্যাট এনি কস্ট। পুরুষও ঠকে, তবে নারীকে বোধহয় একটু বেশি যত্ন করেই ঠকানো হয়। তরু রানী, আই থিঙ্ক চিটিং ইজ আ চয়েস, নট আ মিস্টেক। তোর আমাকে ঠকিয়েছে, আমার জীবনে ওর কোনো জায়গা নেই। মানুষ বলে প্রথম ভালোবাসা মানুষের সারা জীবন মনে থাকে। জীবনের কোনো না কোনো পর্যায়ে ঠিকই তাদের কথা মনে পড়ে। আর আপনি তো তার সন্তানকেও নিজের সন্তানের পরিচয় বড় করছেন। আমাদের পুচকু আজ বেঁচে থাকলে আপনি কি করতেন? আমি কিন্তু বাচ্চাটার প্রতি জেলাস না, কিন্তু যে মানুষের চোখের সামনে রোজ যান তার ভুল ক্ষমা করতে কতক্ষণ, সে যে আর কোনো সুযোগ নেবে না তার কোনো গ্যারান্টি দিতে পারবেন? আপনাকে তো আমি নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু আপনি আমাকে ঠকিয়েছেন। যেদিন আমি থাকবো না সেদিন বুঝতে পারবেন। কথাটা বলেই তিহানকে নিজের কোলের ওপর থেকে উঠিয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে তরু। তরুর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল তিহান। কথাগুলো একদম ফেলে দেওয়ার মতো না, তবে শেষ কথাটা শুনে বুকের মাঝে কেমন অসহনীয় ব্যথা অনুভব হয় তিহানের। ও মনির মুখে মুচকি এসে তরুকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে। তিহানের কথাটা শুনে কষ্ট অভিমানের মাঝেও তরুর মুখে হাসি ফুটে ওঠে। আসলে মানুষের মুখের কথা খুবই গুরুত্বপূর্ণ। কথায় মানুষের মন গড়ে, আবার কথাতেই মন ভাঙে। কথায় মানুষ স্বপ্ন দেখে, আবার কথাতেই মানুষের স্বপ্ন মরে যায়। তরুর হাসিটা খেয়াল করতেই ওর গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে ছোট ছোট আদরে ভরিয়ে দিতে থাকে তিহান। তিহানের সামান্য ভালোবাসা পেতেই কিছুক্ষণ আগের দুঃখ অভিমান সব ভুলে যায় তরু। এটাই বোধহয় পবিত্র ভালোবাসার বন্ধন। তরুর সাড়া পেতেই তিহান যেন আরও অধৈর্য হয়ে পড়ে। দীর্ঘদিন পরে আবারও একটা সুন্দর রজনী পার হয়ে যায় ওদের ভালোবাসার পাগলামিতে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।